কইয়া যাও কইয়া যাও রে কোন দিন শিবা হীরা কইয়া যাও কইয়া যাও রে ও কি বন্ধু কাজল ভ্রমরা কোন দিন শিবা পীরা কইয়া যাও কইয়া ভালোবাসা এই নিষ্ঠুর জগতে কোথায় ভালোবাসা? দেবাঞ্চের সামর্থ্য ছিল সে উজাড় করে দিয়ে গেল, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না। তাকে বঞ্চিত করে ফিরিয়ে দিলাম, বঞ্চিত করে ফিরিয়ে আমার ভুবন আধার হলো তোমায় বিহানে, বাসর সজ্জা ভেঙে গেল হায় মিলন লগনে। বুক ভেঙে যায় ভুলতে যারে, ভুলতে তবু হবে যে গো তারে। বেদনা হয়ে স্মৃতিটুকু শুধু ছড়িবে নয়নে। বঞ্চনার ফাঁস গলায় পড়ে ভালোবাসার বিনিময়ে একরাশ হতাশা যন্ত্রণা বুকে নিয়ে সুকান্তর কাছ থেকে ফিরে গেল বন্দনা। সাথে করে নিয়ে গেল ভালোবাসার ফসল, কুমারী অবস্থায় গর্ভে সন্তান। কি হবে তার গর্ভের সন্তানের ভবিষ্যৎ পরিণতি? তার সন্তান কি পৃথিবীর আলো দেখতে পারবে? পৃথিবীতে এসে সে কি পাবে সুকান্তর কাছে সন্তানের মর্যাদা? বন্দনা কি পাবে কখনো স্ত্রীর স্বীকৃতি? নাকি চিরতরে হয়ে গেল ছাড়াছাড়ি? অমনিশার নিকষ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে কি বন্দনা ও তার অনাগত সন্তানের ভবিষ্যৎ? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 20 বছর পরের ঘটনা। আজ থেকে 20 বছর পরে কানুকে তুমি আপন ভাবতে পারছো না কেন? সতীনের ছেলেকে আমি আপন ভাবতে পারবো না। মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার প্রতি কানুর ভক্তি শ্রদ্ধা এতটুকু কম নয়। ভানু মাঝে মধ্যে তোমাকে ছোট বড় কথা বলে, কিন্তু কানু তো কখনো তোমার প্রাণে আঘাত দিয়ে কথা বলে না। তবু যে ছেলেটাকে কেন তুমি দু চোখে দেখতে পারো না সে একমাত্র তুমিই জানো। কেন? আমি কি তোমার কানুকে সোনা রঙের লৌহ পুড়িয়ে ছেকা দিচ্ছি না খেতে করতে দিচ্ছি না? দিচ্ছ, তবে তার চেয়ে বোধ হয় মানুষ বাড়ির পোষা কুকুরটিকে বেশি যত্ন করে। মা হয়ে ছেলে মেয়েদের উপর পক্ষপাত থাকা উচিত নয়। ও তো যারে দরদ, সোহাগের ছেলের জন্য একটা দাসীবাদী রেখে দাও না। যে গুণের ছেলে তাকে নেবার গর্ব করছে, তাও যদি আমার ভানুর মতো কলকাতায় থেকে পড়তো। যদি দুমুঠো খেতে দেয় ওই কেউ ভূতে দেবে। ভানুর ভাতের আশা তুমি করো না। আমার সামনে আমার ভানুর নিন্দা করবে না। কেন? ভানু কি তোমার পায়ে সুস ফোটাচ্ছে? এক চোখ আমি করি না তুমি করছো? শুনতি সতীনের ছেলের দয়ার অন্ন খাবার আগে গলায় দড়ি দিয়ে মরবো। গলায় দড়ি দিয়ে মরতে হবে না। এখন থেকে ভানুর চাল চলন যা দেখছি ওই তোমাকে সশরীরে একেবারে স্বর্গের দ্বারে পৌঁছে দেবে। কানুর চিন্তায় তুমি পঞ্চমুখ হয়ে ওঠো।
কিন্তু আমার ছেলেকে খেটে খেতে হবে না। ওর দাদামশাই ওর নামে যা করে দিয়ে গেছে, তিন পুরুষ বসে খেলেও তা ফুরাবে না। অত গর্ব করো না। কেন করব না? বলি কেন করব না? এ কি তুমি অকর্মা ঢ্যাঁড়স বসে বসে শ্বশুরের অন্ন গিলছ আর পাড়ায় পাড়ায় মোড়লি করে বেড়াচ্ছ। না 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 না, দোষ তোমার নয়, আমি ভুল করেছি দ্বিতীয় পক্ষে তোমাকে বিয়ে করে। করলে কেন? আমি কি তোমার পায়ে ধরে সাথে গিয়েছিলাম? ওগো তুমি আমাকে বিয়ে করে ধন্যি কর। আমার বাবার অর্থ সম্পত্তির লোভেই তুমি বিয়ে করেছিলে। আমি নেকা মুখ্য নই। হ্যাঁ, বুঝে সুঝেই আমি আমার ভানুর নামে সমস্ত সম্পত্তি করিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওই কানুর লেখাপড়ার তবেই বন্ধ করে দিলে যাতে ওর দুঃখ কোনোদিন না ঘটে। ভূতের পেছনে বাজে খরচা করে লাভ কি? এবার না তুমি। ও বাবা, চোখের আগুনে একেবারে ভস্ম করে ফেলছো। আরো যদি খেতে পড়তে দিতে হতো, না জানি আরো কি করতো। এই যে বাড়িতে আছো দেখছি। আরে এসো এসো, তোমাকে ইদানিং দেখতেই পাই না। শরীরটা আজকাল আর ভালো যাচ্ছে না, তাই বড় আর বাড়ি থেকে বেরোনো হয় না। তা কানুকে দেখছি না তো। মাঠে কিষিনদের তদারকি করতে গেছে। আর ভানু, ভানু কোথায় গেছে? বাড়ি এলে ওকে আশেপাশের গায়ের লোক তিষ্ঠতে দেয়। ও এসে ডেকে নিয়ে যাচ্ছে, তার একজন এসে ঘুরে যাচ্ছে, সে গেল তার একজন এসে খবর নিচ্ছে। এ তো আর গেও মেঠো চাষি নয়, কলকাতায় পড়ুয়া, কত জানা শোনা। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। কলকাতা থেকে ভানু অনেক কিছু জেনে গেছে। তা তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। আরে বলবো বলবো, এই বাড়িতে একটা পাকাপোক্ত আসন পাতবার জন্য আমি এসেছি বৌঠান। তোমার কথা মনে হলে সত্যি দুঃখ হয়। বিয়েটা করলে না, সারাটা জীবন তুমি বৈরাগী হয়েই রইলে। বিয়ে? দেখো বৌঠান, বিয়ের মধ্যে যে সুখ শান্তি আছে এটা আমি খুঁজে পেলাম না। চোখের উপর তো দেখলাম মানুষ একটা জায়গায় দুটো বিয়ে করেও সুখের মুখ দেখতে পাচ্ছে না। তা বললে কি হয়? নিজের লোক তো একটা চাইবই কি। মানুষ তো আর মাটি নাই যে রোদের আসে তেতে যাবে, বর্ষার জলে গলে যাবে। তবে তোমার সে অবশ্যই তোমার কথা একদম আলাদা। টাকা সম্পত্তি, বিষয় সম্পত্তি অনেক, টাকা পয়সা থাকলে না সুখের অভাব হয় না। হ্যাঁ, সম্পত্তি কিন্তু অনেক সময় অসুখের কারণ হয় বৌঠান। তা ঠিক, তা ঠিক। এই যে তোমার এত সম্পত্তি, অথচ ছেলে বলে নেই যে সে ভোগ করবে। সবই তো ভাবে তোমার ভাগ্নি আর ভাগ্নি যাওয়াই, না কি বলো? হ্যাঁ, তাই মরে যাওয়ার আগে আমি সেই কাজটুকু সেরে ফেলতে চাই বৌঠান। ভানুর মা, বিবরের একটু চা। এ তোমাকে বলতে হবে না। মানুষকে কি করে যত্ন করতে হয় তোমার ভালো করে জানা আছে। তুমি বসো, তোমার জন্য চা নিয়ে আসছি। বিয়ে না করে তুমি মহাপুণ্যের কাজ করেছো বিভোর। শোনো দাদা, আমি যে জন্য তোমার কাছে এসেছিলাম। বলো ভাই। আমার শরীরের অবস্থা তো দেখছো, দিন দিন রক্তের চাপ বেড়ে চলেছে। কখন যে ওপরের ডাক আসে তা তো আর বলা যায় না। তাছাড়া আমার ভাগ্নি কনককে ওর ছোট মামা দুচককে দেখতে পারে না। আমি মরে গেলে মেয়েটা একেবারে অনাথ হয়ে যাবে দাদা। তা অবশ্য হবে। তাই আমি বেঁচে থাকতে কনকের একটা সুব্যবস্থা করে যেতে চাই। তাই আমি তোমার কাছে এসেছিলাম দাদা। তার জন্য আমি কি করতে পারি ভাই? পাত্রের বাপ তুমি, সবই তো তোমার ইচ্ছার উপর নির্ভর করবে দাদা। তুমি কি আমার কানুকে? হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই কানুর হাতে আমি কনককে তুলিয়ে দিয়ে যেতে চাই দাদা। দাদা, এই আমার বহুদিনের আশা, তুমি তুমি আমাকে আর নিরাশ করে ফিরিয়ে দিও না দাদা। কি বলছো ভাই? খুশির সঙ্গে এই প্রস্তাব আমি সমর্থন করছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কানুর মতো গেও ভূতের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটার জীবনই নষ্ট করে দেবে? এ কি বলছো বৌঠান? কানুর মতো ভালো ছেলে এই তল্লাটে আর কটা আছে বলতে ও পারো? ভাই, ও ভাই, তোমার মানুষ চেন বা চোখ নেই। কানুর মধ্যে কি এমন ভালো তুমি দেখলে বলো দেখি? না আছে বিদ্যা বুদ্ধি, না আছে জমি জিরে, এমনকি মাথা গোজবার ঠাইটুকুও নেই। কেন এই বাড়ি? আমার পোড়া কপাল, ভাই ভাই না ঠাই ঠাই।
ছেলে বলে এখনো মিলেমিশে আছে, কিন্তু কদিন আর থাকবে? এই বাড়ি ঘর জমি জমা বিষয় সম্পত্তি সবই তো ভানুর দাদামশাই ভানুর নামে করিয়ে দিয়ে গেছে। ওই মূর্খটার সঙ্গে ভাগ্নির বিয়ে দিলে মেয়েটাকে যে পথে বসতে হবে। জীবনে যদি কানুকে পছন্দ হয় তুমি তাতে আপত্তি করছো কেন? তুমিটা কি বুঝবে? হ্যাঁ, প্রতিবেশী মেয়েটা দুদিন পরে খেতে পড়তে না পেয়ে পথে পথে ঘুরবে। না না, পথে পথে ঘুরবে কেন? ওদের আমি কোনো অসুবিধায় রাখবো না বৌঠান। এমন আম্মুকি কাজ আমি তোমাকে করতে দেব না। তবে হ্যাঁ, তোমার আশাও আমি ব্যর্থ হতে দেব না। কনককে আমি আমার ভানুর সঙ্গে কি বলে ভানুর সঙ্গে? কিন্তু কেন? হ্যাঁ, পাত্তর হিসেবে আমার ভানুর দাম কি কম? এই তো সেদিন ভাটপাড়ার ভবতোষ ভরসা এসেছিল তার মেয়ের জন্য, নগদে 20,000 টাকা 12 ভরি সোনা দিতে চেয়েছিল। আর ওই চন্দননগর থেকে রানা চক্রবর্তী এসেছিল, একখানা গাড়ি, আরো কত কিছু দিতে চেয়েছিল। হ্যাঁ, দেখো আসামি এই এই কেন? তুই কি ভেবেছিস? গোয়ারের মতো তুই ওর কান ধরে টানতে টানতে নিয়ে আসলি কেন? এমনি এমনি এনেছি নাকি? হ্যাঁ, এমনি এমনি কি করেছে জানো? কি? ও উত্তরপাড়া বকারের ছেলেদের সঙ্গে মিশে সিগারেট খাচ্ছিল। সিগারেট শোনো পুত্র গর্বে গর্বিনী মাতা, তোমার পুত্রের গুণের কথা শোনো। তুমি থামো। ভানুর বদনাম শুনলে তো তুমি আনন্দে আটকানো হয়ে যাও। তোমরা তো বলবেই ওই ভানু শুধু তোমার একার ছেলে। এই সিগারেট খাচ্ছিল, তা তুই মুখে দু কথা বলতে পারলি না? বয়সের ছেলের কানে হাত দিলি তুই কোন সাহসে? এই ভানু মানে তান্ত ভালো ছেলে, তাই তোকে কিছু বলিনি। এই ও যদি তোর কানে হাত দিত, এই তোর মানটা কোথায় থাকতো? আমি ওর বড় ভাই না? তো অন্যায় করলে আমি বুঝি শাসন করব না? আমি কোথায় সবার কাছে বুক ফুলে বলে বেড়াই আমার ভাইয়ের মতো ভাই কারো হয় না, কলকাতায় থেকে পড়ে, কত বিদ্যে বুদ্ধি। আর ও কিনা এই বয়সে সিগারেট খাওয়া শিখেছে। মিথ্যে কথা, দাদার কথা তুমি বিশ্বাস করো না মা। এই খবরদার, খবরদার, মা বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলবি না। এই ওই মন্দিরে মাটির তৈরি দেবদেবীর চেয়ে মা বাবার আসন যে অনেক উপরে, সেটা জানিস? তাদের সামনে মিথ্যে বললে মহা পাপ হয় রে। মিথ্যে আমি বলছি না। তুমি আমার হাতে সিগারেট দেখেছো? এই হাতে না দেখলে তোর মুখ দিয়ে ধোয়া বেরোতে দেখেছি। ও মা, এখন ওর পকেটে সিগারেটের প্যাকেট আছে, তুমি দেখো বিশ্বাস। ভদ্র সমাজে মিশতে গেলে মানুষকে দু একটা সিগারেট অফার করতে হয়, না জানো? সেই জন্যই আমি রেখেছি। ঠিক কথাই তো। এই কলকাতার চাল চলন তুই কি বুঝবি? ও তো ওই কলকাতার চাল চলনের মধ্যে বুঝি ঝান্ডিও পড়ে? ঝান্ডি? এ ঝান্ডি আবার কি? ও মা, জুয়া মা, জুয়া। ওকে বেশি টাকা পয়সা টয়সা দিও না, ও কিন্তু কলকাতায় থেকে ভয়ঙ্কর জুয়া খেলা শিখেছে বলে দিলাম। জুয়া? এর মতো সর্বনাশী জিনিস আর নেই বাবা। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। জুয়া কাকে বলে আমি জানি না। এই মিথ্যে কথা। এই সেদিনে দত্তদের ভাঙা শিব মন্দিরে কি করছিলি তোরা? আমরা কবন্দে মিলে গল্প করছিলাম। আমরা কমন দিলে গল্প করছিলাম। গল্প করতে বুঝি ঝান্ডির গুটি লাগে? মিথ্যে আমি সেদিন ওই তপনকে ধরে ঠেঙালাম। আহ বাবা, তুই আবার তপনকে মারতে গেলি কেন? বারে, মারবো না? আমার ভাইয়ের নামে জুয়া খেলার বদনাম দেবে, আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ ভানু, আর যদি কোনোদিন তোর বেহায়াপন আমি দেখি, মেরে তোর হাড় ভেঙে দেবো। হ্যাঁ, তা তো দিবি, তা দিবি না? যেন তেন প্রকারে ওকে হেনস্থা করতে পারলেই তো তোর আনন্দ। নিজের ভাই হলে কি আর পারতিস? ও যে তোর সৎ ভাই। ওমা, মাগো, ওমা, এমন হিংসের কথা বলে ভাইয়ের থেকে ভাইকে পর করে দিও না মা। ওমা, দুই মায়ের পেটে জন্মালেও বাবা তো একজন। কানু ঠিক কথাই বলেছে বৌঠান। ভানুকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। এক ভাইয়ের সামনে আরেক ভাইকে ছোট বড় করে কথা বললে তাতে সংসারের আগুন জ্বলে উঠবে বৌঠান। বাবাজি, বহু ভাগ্যের ফলে তুমি এমন দাদা পেয়েছো। ওর প্রাণে তুমি কোনোদিন আঘাত দিও না। কাকে কে বলছো বিভোর? জীবন ভর ধুলো, কয়লার ময়লা যায় না। কি? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? ঠিক আছে, ঠিক আছে। আমি যখন খারাপ তখন একেবারে খারাপ হয়ে যাব। আজ থেকে তোমার ওই সোনার চাঁদ ছেলের রান্না আমার হাড়িতে হবে না। ওমা, মাগো,
বলছে আজ নাও কাল তো হবে নাকি, ওই একটা দিন তো আমি কোনো মতে না খেয়ে চালিয়ে নেবো। কানু ছি ছি, ও কথা বলতে নেই বৌঠান। মা হবে সর্বাংশ ধরিত্রীর মতো, তবেই তো মায়ের নাম সার্থক। মা, আমার না খুব খিদে পেয়েছে মা। চান করে আয় বাবা, চান করে আয়। আমি না তোর জন্য সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি। যাচ্ছি মা, যাচ্ছি। যা, যা। মা, হ্যাঁ? হ্যাঁ। আজ না আমার 100 টাকা চাই মা, দেবে বলো দেবে? আচ্ছা সে হবে কোন, তুই যা যা। আমার সোনা। হুম। আসি হ্যাঁ? ছেলেটা খেতে খুঁটে এসেছে, ওকে দুটো খেতে দাও বাসন্তী। আমার ক্ষতস্থানে আর খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত ঝরিও না। কানুর মুখের দিকে তুমি চেয়ে দেখো, কত অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে কে বলেছে? চলে যেতে বলো, আর যেন কোনোদিন না আসে এই বাড়িতে। কি বললে তুমি? বাবা, ও বাবা, আমার জন্য ভাবছো কেন বাবা? আমার তো খিদে নেই, আধা পেটা খেয়ে আধা উপোস করে আমার তো অভ্যেস হয়ে গেছে। আজ না হয় পুরো উপোসই করবো। কানু, মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে নাকি? আজ না খাইয়ে তাড়িয়ে দিচ্ছে, কাল আবার ঠিক ডেকে এনে আদর করে করে খাওয়াবে। ও মা, মাগো তুমি বাবাকে খেতে দাও কেমন? বাবা তো বুড়ো মানুষ, খিদে সহ্য করতে পারে না। আমার জন্য ভাবতে হবে না, আমার খিদে। এই ভানু, ভানু রে, কি হয়েছে? আমি না খেয়ে চলে যাচ্ছি রে ভাই, তাই বলে যেন তুই আবার দুঃখ টুক্ষ পাইস নে কেমন? তোমরা তোমরা সবাই খাওয়া। ও বাবা, আমার জন্য ভেবো না কেমন? আমার যদি খুব খিদে পায়, আমি ওই পাশের বাড়ি গিয়ে কল চেপে বেশ খানিকটা জল খেয়ে নেবো। কানু, ও মা, তুমি বাবাকে খেতে দাও কেমন? ছেলেটাকে তুমি না খাইয়ে তাড়িয়ে দিলে। তবে কি সোনার পালঙ্কে বসিয়ে মুখে রাজভোগ তুলে দেবো? তুমি নারী না, তুমি না খেলে তুমি কাল যাবে নে, তুমি কাল যাবে নে। কই রে ভানু, তো চান হলো? আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়, আমি তোকে খেতে দেবো। আহা, বাচ্চা আমার কলকাতায় থেকে একটু ভালো মন্দ খেতে পারে না। আয় বাবা তাড়াতাড়ি আয়, আমি তোকে খেতে দিচ্ছি।